This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সম্পূর্ণভাবে প্রস্তুত থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই এবং সেটা সেইভাবেই তৈরি করা হয়েছে ত্রিস্তরীয় এই যে এয়ারলাইন এবং শুধু এই নয় এয়ারফোর্সের কথা আমরা বলছি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা নেভিও দেখবেন হয়তো ওদিক থেকে পোর্টের আমাদের অ্যারাবিয়ান সির ওদিক থেকে এবং এদিকে বে অফ বেঙ্গল বাংলাদেশের তরফ থেকেও দেখবেন নেভি তৈরি আছে আর ইন্ডিয়ান আর্মি সবসময় তৈরি আছেই UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এইগুলো সমস্ত পার্ট অফ প্রিপারেশন এতদিন যে ডিলে হচ্ছিল সেটা মধ্যেও এটা প্রস্তুতির চলছিল আমরা ভাবছিলাম একটা মহড়া হবে কিন্তু আলটিমেটলি এটাই মানে সারপ্রাইজ যে এলিমেন্ট অফ সারপ্রাইজ সেটাই আজকে ভারতবর্ষ করে দেখালো যে মহড়ার নামে কিন্তু প্রপার স্ট্রাইক শুরু করে দিল এই যে স্ট্রাইক আমরা তো এর আগে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি আমরা এয়ার স্ট্রাইক দেখেছি প্রিসিশন স্ট্রাইক বলা হচ্ছে এই বিষয়টা কি একটু যদি বলেন গুছিয়ে যে এই স্ট্রাইক কি ধরনের হয় দেখুন এখনো পর্যন্ত ভারতবর্ষের যে রেসপন্স সেটা কিন্তু কোনো রকম কনভেনশনাল কোনো স্ট্রাইকের দিকে এখনো পর্যন্ত যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার কোনো ভারতবর্ষের চেষ্টা নেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ পিওকের মধ্যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নট পাকিস্তান তার উপরে গিয়ে প্রিসিশন বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলোকে আঘাত করেছে পাকিস্তান যদি এটাকে নিজের উপরে নিয়ে সেখান থেকে ভারতবর্ষকে প্রত্যাঘাত করার চেষ্টা করে তাহলে সেটা আমার মনে হয় সম্পূর্ণ রকম বোকামি হবে এবং সেটা দুটো দেশের পক্ষে একটা কনভেনশনাল পুরো ফুল ফ্লেজেড ওয়ারের দিকে নিয়ে যাবে যেটা হয়তো দুটো দেশই চাইবে না স্পেশালি পাকিস্তান তো নয় এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা যোগ দিয়েছেন বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায় শুভাশিস বাবু গুড মর্নিং আজকে সকালটা সত্যি আলাদা আমরা দেখাচ্ছিলাম যে শিলিগুড়ির মানুষ রাস্তায় নেমে এসেছে তারা বলছেন যে যেটা হয়েছে তার জন্য আমরা প্রস্তুত ছিলাম আমরা ভাবছিলাম কবে হয় সকালে উঠে এই খবরটা পেলাম জম্মু কাশ্মীরে ইয়ং ব্রিগেড যারা আছে তারা রাস্তায় নেমে এসেছে তারা বলছে ভারত মাতা কি জয় ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ঠিক এখান থেকে একটা প্রশ্ন ভারতের মতন দেশে প্রতিরক্ষা খাতে কত ব্যয় করা উচিত এইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে কিন্তু 2024 সালে আমরা দেখলাম ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় করেছে 86.1 বিলিয়ন মার্কিন ডলার যা গোটা বিশ্বের 3.2% বোধ হয় একটা দূরদর্শিতা তখন থেকেই দেখানো হচ্ছিল দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে প্রথম শুরু করতে চাই ভগৎ সিং এর দুটো লাইন দিয়ে अब तक जिसका खून ना खौला खून नहीं वो पानी है जो देश के काम ना है वो बेकार जवानी ঠিক আজকে সবার বোঝা উচিত ভারতবর্ষ যে রিটালিয়েশনটা করছে এই রিটালিয়েশনটার যে পার্সপেক্টিভ থেকে করছে ভারতবর্ষ কিন্তু সিভিল অ্যাটাকের দিকে যায়নি ভারতবর্ষ সাধারণ মানুষকে পাকিস্তানের কোনো মত ক্ষতিগ্রস্ত করতে চায়নি ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক্যালি ভেরি স্ট্রং পয়েন্ট থেকে এগিয়েছে এবং শুধু সামরিক বলে না ভারতবর্ষ আটটি ঘাঁটি বেঁধে নেমেছে কিন্তু এখানে ডিপ্লোম্যাটিক্যালি ভারতবর্ষ আমেরিকার সাথে কথা বলেছে ইউকের সাথে কথা বলেছে ওআইসি কান্ট্রিজের সাথে কথা বলেছে এবং বলে হিট করেছে শুধুমাত্র টেররিস্ট গুলোকে এবং এটা একমাত্র বুঝে নেওয়ার দরকার আছে যে ভারতবর্ষের রেসপন্সিবল ডিপ্লোমেসিটাই আজকে প্রকাশ পায় এবং সাথে এটা প্রকাশ পায় যে ভারতবর্ষ যে সামরিক বাহিনীর পিছনে যে খরচাটা করেছিল সেটা জাস্টিফাইড আজকের ডেটে মানে এটা কি বলা যেতে পারে যে ভারতের সিদ্ধান্তটা এটাই যে জঙ্গিদেরকে আমরা হাতে মারবো আর জঙ্গিদেরকে মদত যদি পাকিস্তান দেয় তাহলে তাকে বুঝিয়ে দেবো যে আমরা পাকিস্তানকে ভাতেও মারতে পারি অ্যাবসলিউটলি আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ যেটা করছে যেটা নিয়ে এত হাহাকার জল বন্ধ করে নেওয়ার কথা বলছে সেই জল বন্ধ করে নেওয়াটাকে মডার্ন ল্যাঙ্গুয়েজে বলা হয় ক্লাইমেট ওয়ার এই ক্লাইমেট ওয়ারটা কিন্তু ভারতবর্ষ একমাত্র করছে তা না ধোয়া তুলসী পাতা সেজে যারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সেই টার্কি দিনের পর দিন এই ক্লাইমেট ওয়ারকে প্র্যাকটিস করে গেছে সুতরাং এইসব গল্প দিয়ে লাভ নেই ভারতবর্ষ দিনের পর দিন অন্য দেশের পাশে ওয়েলফেয়ারিয়ান ডিপ্লোমেসি দেখিয়ে পাশে ছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমাদের বোনেদের সিঁদুর টেনে নেওয়া হয়েছে তখন আমাদের বাজ পাখিরা জবাব দিয়েছে এবং দিনের পর দিন দেবে এবং আমি আপনাকে আরেক কথা বলছি চোখ রাখুন বাজ পাখিতে মাগার মাছও জবাব দেবে দিনের পর দিন যেভাবে পাকিস্তান বিনা প্ররোচনায় আমাদের উপরে আক্রমণ করেছে আমাদের সাধারণ মানুষের উপরে আক্রমণ করেছে সেই আক্রমণের জবাব দেওয়ার সময় এসে গিয়েছিল গোটা দেশ বয়লিং পয়েন্টে চলে গেছিল সেটা সরকারও বুঝেছে সেটা সামরিক বাহিনীরাও বুঝেছিল এবং থ্যাঙ্কস টু অল অফ ইউ হু কন্ডাক্টেড দিস অপারেশন সঙ্গে থাকুন নিঃসন্দেহে বড় খবর লিমা আরো একটা খবর ব্রেক করছি আমরা লিমা একেবারে তাই জন্য শুভজিৎ একেবারে ওয়ার স্টুডিও থেকে নজর রাখছি আমরা এই মুহূর্তে
মুহূর্তের বড় খবর ওয়ার্ল্ড স্টুডিও থেকে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ভারতের অপারেশন জম্মু কাশ্মীর জুড়ে সতর্কতা জারি। এই মুহূর্তে জম্মু কাশ্মীরে হাই অ্যালার্ট। কাশ্মীরের 3টি জেলায়, আপনাদের বারবার বলছি শুনুন মন দিয়ে, কাশ্মীরের 3টি জেলায় সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কোথায়? বারামুলা, কুপওয়ারা, গুরেজে আজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীরে হাই অ্যালার্ট জারি। ভারতের অপারেশন সিঁদুর এবং তারপরেই কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট। কাশ্মীরের 3টি জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ যা যা রয়েছে সমস্ত বন্ধ রাখার সিদ্ধান্ত। আমি জানিয়ে রাখতে চাইবো, বারামুলা, কুপওয়ারা, গুরেজে আজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কিছুক্ষণ আগে শুভজিৎ যে কথা বলছিল, যে ছবি আমরা দেখেছি ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে, কাশ্মীরের স্থানীয় মানুষ তারা বলছেন ভারত মাতা কি জয়, ইন্ডিয়ান আর্মির জয়। আজকের দিনে দাঁড়িয়ে কাশ্মীরের এক অন্য ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যেই হাই অ্যালার্ট। সঙ্গে থাকা লিমা, কর্নেল ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। কর্নেল ভাদুরী, আপনার সঙ্গে এবং মেজর বিশ্বাসের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলছিলাম, দুজনের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করছি আমজনতার জন্য। আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো। দেখুন, যেটা দৈপায়ন বাবু একটু আগে বলছিলেন যে কোন কোন দেশ পাকিস্তানের পাশে থাকতে পারে, কে কে থাকবে না। টার্কি, তারা থাকছে মোটামুটি পরিষ্কার। বাকি ইসলামিক স্টেট, তাদের কোনো সম্ভাবনা আছে পাকিস্তানের পাশে থাকার? আমাকে স্ক্রিনে ধরে রেখেছে কর্নেল ভাদুরী। না, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে টার্কি টু অ্যান এক্সটেন্ট নিজের সাপোর্ট দেখিয়েছে এই গত 3-4 সপ্তাহের মধ্যে, কিন্তু টার্কি যে খুবই মানে সক্রিয়ভাবে পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে, এইটা যুদ্ধটা যদি এসকেলেট করে সেটাতে আমার বিশেষ ডাউট। কারণ শেষ পর্যন্ত টার্কি তো নেটোর মেম্বার, আর আমেরিকা আর আদার নেটো কান্ট্রিজ তো ইন্ডিয়াকে অপোজ করছে না, ইন্ডিয়ার পাশেই দাঁড়িয়ে আছে। তো টার্কি ডাইরেক্টলি ওভারটলি সেরকম কিছু করতে পারবে না। বেশ, সুভাষিস বাবু আপনার কাছে, বালোচ লিবারেশন আর্মি অলরেডি একটা অংশে পাকিস্তানি সেনার 12টা বাজিয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ সুভাষিস বাবু আপনার কাছে যাচ্ছি। সুভাষিস বাবু, বালোচ লিবারেশন আর্মি পাকিস্তানের একটা অংশে 12টা বাজিয়ে দিয়েছে। একাধিক সেনা আধিকারিক, 450-র উপর সেনা রিজাইন করেছে পাকিস্তানে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান কতটা কি করতে পারে? দেখুন, ইন্ডিয়া ভীষণভাবে ডিপ্লোম্যাটিক একটা অ্যাপ্রোচ নিয়েছে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক করছে। আমি বারবার বলছি একটা কথা, আমরা মার্শাল অ্যাটাককে সম্মান জানিয়ে বলছি, পাকিস্তানের ইন্টারনাল ওয়ারটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং কাজে লাগাতে হবে অ্যাট দি অপটিমাম লেভেল। কেন আপনাকে বলছি, আফগানিস্তানের যে টেরিটোরিয়াল ডিসপুটটাকে, সেটাকে ইন্ডিয়াকে রিকগনাইজ করতে হবে। বালুচ সেন্টিমেন্ট, ইন্ডিয়াকে বালুচিস্তানকে অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট স্টেট রিকগনাইজ করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। ইন্ডিয়া শুড রিকগনাইজ বালুচিস্তান গভর্নমেন্ট ইমিডিয়েটলি। যে ঘটনাটা পাকিস্তান এবং বালুচিস্তানের মধ্যে ঘটছে, দেয়ার ইজ এ সিম্পল অ্যান্ড স্ট্রেট থিওরি অ্যাবাউট দ্যাট, যে বালুচিস্তানের ইন্ডিপেন্ডেন্সকে আমাদের রিকগনাইজ করতে হবে। পিওকে পাকিস্তান আমাদের গিফট করে যাবে। আমি বলে দিচ্ছি, পাকিস্তান ইজ গোয়িং থ্রু আ এনার্জি রিজার্ভ থিওরি, যার মধ্যে ওদের কনজারভেশন নেই, এবং দিনের পর দিন যে ক্লাইমেট ওয়ারটা ইন্ডিয়া করতে চলেছে, সেটা পাকিস্তানের মধ্যে এনার্জি ডেফিসিয়েন্সি ঘটাবে, যেটা তাদের ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই, জেনারেল ইরিগেশন, ইকোনমিতে ভীষণভাবে আঘাত দেবে। এবং এমন একটা পর্যায়ে পাকিস্তান চলে আসবে, সেখান থেকে পাকিস্তানকে বিভিন্ন জায়গায় টেরিটোরিয়ালি কম্প্রোমাইজ করতে হবে। এই টেরিটোরিয়াল কম্প্রোমাইজের আমরা অ্যাডভান্টেজ নিতে গেলে বালুচিস্তানকে আমাদের রিকগনাইজ করতে হবে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। বেশ, সঙ্গে থাকুন, নিঃসন্দেহে বড় খবরের দিকে নজর রাখছি। 1:40 থেকে 2:20 পরপর স্ট্রাইক, 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এখানে ভারতীয় বায়ুসেনা, পদাতিক সেনা এবং নৌবাহিনী প্রত্যেকেরই কন্ট্রিবিউশন রয়েছে। মেজর বিশ্বাস, আপনার কাছে আবারও যাব। 15 দিন ধরে 3 বাহিনী বারবার দেখিয়ে এসেছে তারা প্রস্তুত, শুধুমাত্র একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিল। আপনার কি মনে হয়, মানে কি কারণে মনে হয় যে আজকের এই মুহূর্তটা গ্রিন সিগন্যালের জন্য একেবারে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট? আজকের দিনটাকে কেন বেছে নেওয়া হলো? দেখুন, আমরা
এটা আজকে এয়ার স্ট্রাইক হয়েছে বলে ইয়ে করছে। আপনি যদি 2 বছর 3 বছর পিছিয়ে যান, আপনি 2020 সালে যখন করোনা শুরু হলো তখনও কিন্তু এরকম একটা ছোট্ট একটা দামি জিনিস দিয়ে শুরু হয়েছিল যে আমরা চারিদিক থেকে এমনি জনগণ নিজের ইচ্ছায় লকডাউন করবে, তারপর দুম করে লকডাউন শুরু হয়ে গেল। এই সেম স্টাইল কিন্তু এখানেও দেখানো হয়েছে। আজকে ডিক্লেয়ার করা হয়েছিল যে সমস্ত জায়গায় সমস্ত স্টেটগুলোতে মক ড্রিল হবে। মক ড্রিলের নাম করে মাঝরাত পেরোনোর পরেই কিন্তু আমরা সরাসরি স্ট্রাইকে চলে গেলাম। এই এলিমেন্ট অফ সারপ্রাইজটা কিন্তু খুব জরুরি। আর্মি, নেভি, যুদ্ধের অংশ ডেফিনেটলি। কেননা ভারতবর্ষে আপনি সেনাবাহিনীর প্রস্তুতির জন্য কিন্তু সময় লাগে না। সেনাবাহিনী ইজ অলওয়েজ প্রস্তুত, ওয়ার রেডি সবসময়। সমস্ত মানে আর্মির যে মানে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর যে 3টে উইং আছে, 3টে উইং সবসময় রেডি। আপনি যদি বলেন আজকে হাফ অ্যান আওয়ারের নোটিসে তারা কিন্তু স্ট্রাইক করে দেবে। কিন্তু এই প্রিপারেশনটা হচ্ছে যে কখন করব এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে কতটা আমরা ঠিকঠাক করে সমস্ত অন্যান্য কান্ট্রির সাপোর্ট নেব, তারপরে এবং পলিটিক্যাল ভারতবর্ষের ইন্টারনাল পলিটিক্যাল সাপোর্টগুলো নিয়ে তারপরে যথাসময়ে পলিটিক্যাল গ্রিন সিগন্যাল আসবে, তারপরে কিন্তু সেনাবাহিনী আঘাত করে। নট অনলি সেনাবাহিনীর প্রস্তুতির জন্য কিন্তু সময় লাগে না। আপনি যেটা বলছেন তাতে 15 দিন আগে সেনাবাহিনী অ্যাটাক করে দিত যদি গ্রিন সিগন্যাল পেত, কিন্তু 15 দিনটা সময় লেগেছে। তার কারণ কূটনৈতিক স্তরে ভারতকে গুছিয়ে নিতে হয়েছিল, বিভিন্ন জায়গায় সাপোর্ট নেওয়া, বিভিন্ন জায়গায় এই মানে হঠাৎ করে আপনি সামরিক নিতে পারেন না। এই কালকে না পরশুদিন জল বন্ধ করে একটা মানে ট্রেলার দেখানো হলো। এগুলো পার্ট অফ স্ট্র্যাটেজি। তো এইগুলো হঠাৎ করে না করে দুম করে সামরিক একটা অ্যাকশন, মিলিটারি অ্যাকশন নেওয়া যায় না। আমি এটাকে কিন্তু বলবো যে মানে ইয়ে নয়, মানে কোনো ওয়ার নয়, দিস ইজ অ্যাকচুয়ালি মিলিটারি অ্যাকশন এগেনস্ট আ রোগ নেশন, নাথিং মানে বিয়ন্ড দ্যাট। তো এরপরে যদি পাকিস্তান নিজের উপরে নিয়ে আমাদের ভারতবর্ষের উপর অ্যাটাক করে, সেটা হচ্ছে কনভেনশনাল ওয়ার হবে। এখনো পর্যন্ত কিন্তু ওয়ার হয়নি। যেটা করেছে ভারতবর্ষ খুব রাইটলি মানে অ্যাটাক করেছে এবং আমাদের ভারতবর্ষের নাগরিকদের উপর যে অকারণ হিংসা ছড়িয়েছে একটা কান্ট্রি, সেটার একটা জবাব দিয়েছে, যোগ্য জবাব দিয়েছে। এবং এর জন্য কিন্তু সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকে। আমার একটা প্রশ্ন যে এক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে কি কোনো উত্তর আসতে পারে? কারণ ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে তারা চেষ্টা করেছিল, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানে তাদের তরফ থেকে পরবর্তীতে আবারও কি চেষ্টা করা হতে পারে? দেখুন, পাকিস্তান চেষ্টা করবে না এটা বলা ঠিক নয়। কেন পাকিস্তান ছোটখাটো এরকম আরো মানে চেষ্টা করবে বিভিন্নভাবে ভারতবর্ষকে প্রত্যাঘাত করার। কেননা ওদেরও তো ভারতবর্ষে ওদের পাকিস্তানের নাগরিকদের জবাব দিতে হবে, ইন্টারনাল পলিটিক্স আছে সেগুলোকে রাখতে হবে। তো পাকিস্তান সেনাবাহিনীর মনোবলও ঠিক করে রাখতে হবে। তো সেই জন্য তারা রিটালিয়েশন করবে ধরে নিয়েই ভারতবর্ষের কিন্তু সেনাবাহিনী প্রস্তুত। তো আমার মনে হয় যাই করুন না কেন কোনো অসুবিধা হবে না, ভারতবর্ষ দেখে নেবে। না, তারা যদি চেষ্টা করে সেখানে সুখোই, মিগ, রাফাল মানে যেভাবে ত্রিস্তরীয় ভাবে সাজাচ্ছে ভারতীয় বাহিনী নিজেদেরকে, সেখানে কি টিকতে পারবে তারা? একদমই টিকতে পারবে না। আমি সেটাই বলছি, যেরকমই চেষ্টা করুক না কেন ভারতবর্ষ প্রস্তুত আছে, তার প্রত্যাঘাত মানে পুরোপুরি পাবে পাকিস্তান। সুভাষিস বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। যুদ্ধের একটা অংশ অবশ্যই মনস্তাত্ত্বিক যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এখানে দাঁড়িয়ে বোধহয় মনস্তাত্ত্বিক চাপটা ভারত আগে থেকেই শুরু করে দিয়েছিল, তাই পাকিস্তানকে কখনো আমেরিকার দরজা নক করতে হয়েছে, কখনো রাশিয়ার দরজা নক করতে হয়েছে, কখনো রাষ্ট্রপুঞ্জের দরজা নক করতে হয়েছে, তাই তো? দেখুন, যুদ্ধ একা শুধু সামরিক বাহিনী লড়ে না, তার সাথে পুরো গোটা দেশকে লড়তে হয়। এবং শুধুমাত্র আপনি ডিপ্লোম্যাটিক সাইডটা দেখবেন না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া বন্ধুদেরকে, আমি ধন্যবাদ জানাতে চাই সোশ্যাল মিডিয়া সেই সব সাইটগুলোকে যারা অনেক দিন ধরে এই সাইকোলজিক্যাল প্রেশারটা পাকিস্তানের সাধারণ ভাইবের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছিল যে উই আর গেটিং রেডি ফর অ্যান অ্যাটাক। আজকের ডেটে দাঁড়িয়ে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড গুলো ইন্ডিয়া যে যেমন ভাবে সম্ভব সেভাবে নিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে বিভিন্ন দেশকে বোঝানো দরকার সেটা নিয়েছে। ইন্ডিয়া পলিটিক্যালি অপোজিশনকে যা যা বোঝানো দরকার সেটা বুঝিয়েছে। ইন্ডিয়া শুধু তাই নয়, প্রেসিডেন্টের সাথে আলাদা করে হোম মিনিস্টার মিটিং করেছেন এবং ফাইল এক্সচেঞ্জ হয়েছে। দিস আর দ্য অফিসিয়াল স্টেপস বিফোর উই অ্যাকচুয়ালি কনক্লুড টু অপারেশন। এবং শুধু তাই নয়, সাধারণভাবে আপনারা যদি দেখেন আমাদের সাইবার নেটওয়ার্কস গুলো যেভাবে কাজ করেছে, পাকিস্তানের বহু সামরিক নেটওয়ার্ককে আমরা হ্যাক করেছি। দিস ইজ অলসো এ ওয়ারফেয়ার, মডার্ন ডে ওয়ারফেয়ার। এবং বিভিন্ন রকম ভাবে সাইকোলজিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি আমরা পাকিস্তানকে ঘিরে ফেলেছিলাম এবং আমরা জানতাম আমাদের এই হিটটা শুধু টাইমের অপেক্ষায়। আজকে যে হিটটা হলো, আমি একদম আপনাদের সাথে সহমত, দিস ইজ দ্য বিগিনিং অফ আ বিগ থিং। কারণ পাকিস্তান রিটালিয়েট করবে, ইমিডিয়েট না করুক, কিছুক্ষণ বাদে করুক, কিছুদিন বাদে করুক, করবে। এবং আমি ভীষণভাবে প্রস্তুত, জানি আমাদের গোটা দেশ প্রস্তুত যে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। এবং আই হ্যাভ ফুল কনফিডেন্স অন মাই আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স যে তারা এটাকে আরো বৃহত্তর ভাবে রিটালিয়েট করবে। এবং আরেকটা কথা বলে রাখা দরকার, টার্কি কিন্তু নিজের সাবমেরিন পাঠিয়েছে এবং
কালকে একটা অপারেশনের মাধ্যমে, জেনারেল অপারেশন বাই নেভির মাধ্যমে সুয়েজ ক্যানেলে রাশিয়া কিন্তু সেটাকে প্যাসেজিং করাবার চেষ্টা করেছে। মানে সুয়েজ ক্যানেল হয়ে ভারতবর্ষে পৌঁছাবার রাস্তাটা খুব সহজ, সেই রাস্তাটাকে রাশিয়া পরিষ্কার করেছে। মানে একদম গোদা কথায় বলতে গেলে এর ইঙ্গিতটা হচ্ছে টার্কির কানের পাশ দিয়ে কিন্তু রাশিয়া ভারতবর্ষের সুয়েজ ক্যানেল দিয়ে আসতে পারে। এটা একটা ইঙ্গিত যে যদি টার্কি ভীষণভাবে চেষ্টা করে ওআইসি কে অব্লিগেট করে ভারতবর্ষের এগেইনস্টে কোনো সামরিক সাপোর্ট দেবে পাকিস্তানকে, তাহলে কিন্তু টার্কির মাথা। আরেকটা প্রশ্ন একটু ছোট করে, কারণ প্রশ্নের উত্তরটা হয়তো অনেকটা বিস্তারিত হয়ে যাবে, গোটা আলোচনায় চলে যাবে। ৭১-এর প্রেক্ষাপট, ২৫-এর প্রেক্ষাপট, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান। দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান ৭১-এ ছিল যে বাকিদের থেকে পারমিশন নিয়ে এগোতে হতো। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ ইজ এ ম্যাচিওর স্টেট, ইটস অ্যান অ্যাডাল্ট স্টেট, ইটস অ্যান অ্যাডাল্ট ইকোনমি, ইটস আ ম্যাচিওর প্রেজেন্স ইন ডিপ্লোমেসি। আমরা বাকিদের জানিয়েছি, এবারে আমরা বাকিদের অবগত করেছি, আমরা বাকিদের থেকে পারমিশন নিইনি। উই ডোন্ট কেয়ার আমেরিকা, ফ্রান্স, জার্মানি স্ট্যান্ড বাই আস আর নট, বাট উই আর ভেরি মাচ শিওর হোয়াট উই আর গোয়িং টু ডু এন্ড উই ডিড ইট। বেশ, সঙ্গে থাকুন। আমরা বলছিলাম না লিমা, যে আমজনতা, কাশ্মীরের আমজনতা, ইয়ং ব্রিগেড, তারা রাস্তায় নেমে এসেছে, তারা বলছে ভারত মাতা কি জয়, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। একবার দেখাই ছবি, কাশ্মীরের আমজনতা তারা কি বলছেন। बहुत ही दहशतगर्द, रात के 2:30 बजे से धमाके हुए जबरदस्त, जो यहाँ की बहुत मकान हिलने की आवाजें आई, लोग घरों से भागकर अपने किसी कोने में छुप गए। कोई नीचे वाला कोई ये था इसका पशु का, कोई इसमें हम पशु रखते हैं कि वो थोड़ा सेफ होता है, उसी में हम रह रहे हैं। अभी बच्चे छोटे सब रात के अंधेरे में बहुत ही प्रॉब्लम हो गई हमको कि हम डर गए, ऐसे डर गए कि मौत के सिवा हमारी धड़कनें तेज हो गई। बहुत बूढ़ों से धड़कनें, जो बुजुर्ग हैं उनकी धड़कनें तेज हो गई, बच्चों की धड़कनें तेज हो गई। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি মঞ্জুরা রয়েছে। গুড মর্নিং। এবং অবশ্যই আমাদের সুপ্রভাতটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, মাঝরাতে হয়ে গেছে। বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে রয়েছেন এবং একই সঙ্গে যে খবরের দিকে আমরা নজর রেখেছি প্রথম থেকে, মাঝরাত থেকে TV9 বাংলা সবার আগে সেই খবর আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছে। তার কারণ ঠিক 15 দিন, আমরা জানি পেহেলগাঁও হামলার ঠিক 15 দিনের পর প্রতিশোধ, মাঝরাতে প্রত্যাঘাত ভারতের। সিঁদুর মোছানো প্রতিশোধ নিতে অপারেশন সিঁদুর। পিওকে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত, লস্করে জৈশের ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। মধ্যরাতে পিওকের আকাশে রাফাল, সুখোই, মিরাজের দাপাদাপি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর টুইট, ভারত মাতা কি জয়। পরের পর মিসাইল অ্যাটাক, স্ট্রাইক, রীতিমতো পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে জঙ্গি ঘাঁটিতে আঘাত, গুড়িয়ে দেওয়া হয়েছে জয়েশ এবং লস্কর হেডকোয়ার্টার্স। এর মধ্যে যে কথাটা আমার সহকর্মী শুভজিৎ এবং লিমা বারবার করে বলছিল, যে কোনো সাধারণ মানুষ নয়, একেবারে বেছে বেছে সুনির্দিষ্টভাবে পূর্ব পরিকল্পিত অনুযায়ী জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যেটাই টার্গেট ছিল ভারতের। কারণ বৈশালের সেই ঘটনা, 15 দিন আগের সেই ঘটনা আমরা কেউ কোনোভাবেই ভুলতে পারিনি। পাকিস্তানকে প্রত্যাঘাত করতে নিষেধ করলো আমেরিকা এরই মধ্যে, এবং পাকিস্তানকে সতর্ক করেছে আমেরিকা। একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক ভারতের, দুটো একসঙ্গে। গ্রাউন্ড স্ট্রাইক হয়েছে, পাশাপাশি এয়ার স্ট্রাইকও হয়েছে ভারতের। ঠিক 1:40 নাগাদ প্রথম স্ট্রাইক। দৈপান বাবু, ঠিক বলছি তো আমি? এখনো পর্যন্ত লেটেস্ট আমরা কি খবর জানতে পারছি? লেটেস্ট যেটা খবর আমরা জানতে পারছি যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলবো আমি, তার মধ্যে যে জঙ্গি ঘাঁটিগুলো সেগুলো ভারতবর্ষ পুরো গুঁড়িয়ে দিয়েছে। এবং এই জায়গায় সব থেকে বড় প্রশ্ন দৈপান বাবু, হাফিজ সাইদ জীবিত না মৃত, যেটা সব থেকে বেশি করে ঘুরছে প্রশ্নটা এই মুহূর্তে, যদি হ্যান্ডেলগুলো দেখেন আপনি। দেখুন, মানে ক্ষতি কি হয়েছে এবং সাফল্য কতটা হয়েছে সেটা পরবর্তীকালে অ্যানালিসিস করে বোঝা যাবে। এই মুহূর্তে তো অত পরিষ্কারভাবে বোঝা যাবে না। তবে আমার ধারণা যে অ্যাটাক যখন হয়েছে, ডেফিনেটলি তার নির্দিষ্ট ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল এবং সেই অনুযায়ী অ্যাটাক করেছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি মারা গেছে এবং তার মধ্যে হাফিজ সাইদ আছে কিনা সেটা ভবিষ্যতে মানে ভারতবর্ষ সরকার বলতে পারবে। হ্যাঁ, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এখনো পর্যন্ত যে ধরনটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ধরনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? স্ট্রাইকের ধরনটা আমি যেটা বলবো যে
এর আগে আমরা দুটো স্ট্রাইক করেছি। ন্যাচারালি পাকিস্তান খানিকটা অ্যান্টিসিপেটেড ছিলই যে কি ধরনের মানে কি স্ট্রাইক হতে পারে। একটা স্ট্রাইক যে হবেই সেটা সবাই জানতো, কিন্তু কিভাবে হবে সেটা কেউ বলতে পারছিল না। তো ভারতবর্ষের তরফ থেকে যেটা করেছে যে আজকে একটা মহড়া হওয়ার কথা ছিল, সেটাকে পুরোপুরি রাতের অন্ধকারে, রাত একটা কটা টাইমটা এক্স্যাক্টলি 1:20 থেকে শুরু হয়েছে। সেই সময় হঠাৎ করে স্ট্রাইক যেটা করেছেন তাতে ভারতবর্ষ পাকিস্তান হঠাৎ করে হকচকিয়ে যাওয়ারই কথা ছিল, এবং সেটা ভারতবর্ষ খুব সফলভাবেই করতে পেরেছে। এবং নিখুঁতভাবে যেটা হয়েছে যে ভারতবর্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো মানে পাইলট যে প্রাথমিক রিপোর্ট আছে তাতে কোনো পাইলটের কোনো অসুবিধা নেই, কোনো প্লেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো ভারতবর্ষের তরফ থেকে আমি বলতে পারি যে আমাদের স্ট্রাইক পুরোপুরি সফল। এখন আমি আসবো আপনার কাছে। মেজর দৈপায়ন বিশ্বাসের সঙ্গে আমি কথা বলছিলাম, আমাদের সঙ্গে কর্নেল রাজেন্দ্র ভাদুরীও রয়েছেন এবং শুভাশিস ব্যানার্জি বিশেষজ্ঞ, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি কর্নেল ভাদুরী আপনার কাছ থেকে জানতে চাইবো, গুড মর্নিং। এবং আমাদের সকালটা আজ একদম অন্য রকম। আমার আপনার কাছে যেটা প্রশ্ন, যে এই যে সফলভাবে স্ট্রাইক এবং তারপর ফিরে আসা এবং 100 মিটারের মধ্যে ঢুকে পুরো ব্যাপার ঘাঁটিটাকে গুড়িয়ে উড়িয়ে দেওয়া, একদম এই যে ধরনটা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো আমাদের প্রফেশনাল কম্পিটেন্সের মধ্যে আসে, কারণ এই ধরনের কাজ করবার জন্যই আমরা পাইলটসরা ট্রেন। আমাদের এটা আমাদের বেসিক কম্পিটেন্স, এটাই তো করার জন্য। আর যদি একটা ক্লিয়ার টাস্ক দেয়া আছে, ক্লিয়ার টার্গেট দেয়া আছে, আমরা টার্গেটকে হিট করব। মানে কর্নেল ভাদুরী, যদি আমি এইভাবে বলি যে এই টাস্কটার জন্যই আসলে গত 15 দিন ধরে আমরা দেখেছি উচ্চ পর্যায়ের বৈঠক, একের পর এক বৈঠক এবং আটঘাট বেঁধে তারপরেই এই স্ট্রাইক, তাই তো? না, এই স্ট্রাইক আর এই টার্গেট গুলো অলরেডি প্রি প্ল্যান্ড। দেখুন, অপারেশনাল সিনারিওতে কটা টার্গেট অলরেডি সিলেক্ট করা থাকে, ওইগুলো হচ্ছে অলরেডি প্রি সিলেক্টেড টার্গেট। ওটা কি করে ডিসাইড হয়? ওভার আ লং পিরিয়ড অফ টাইম, সার্ভেলেন্স ইনপুটস, স্যাটেলাইট ইনপুটস, ইন্টেলিজেন্স ইনপুটস ফ্রম গ্রাউন্ড, ওইসব ওভার আ পিরিয়ড অফ টাইম জড়ো করে অ্যানালাইজ করে নির্দিষ্ট করা থাকে কি ওকে এইখানে এই ভাইটাল টার্গেট আছে, এইখানে এই ভাইটাল টার্গেট আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে। এইগুলো অলরেডি প্রি ডিসাইডেড, 90% প্রি সিলেক্টেড টার্গেটস। সেই জন্যই তো আমরা জিপিএস কোঅর্ডিনেটস, প্রিসাইজ টার্গেট ডেটা। কর্নেল ভাদুরী, আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং পাচ্ছি, লিমা এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি9 বাংলার ওয়ার স্টুডিও থেকে এই মুহূর্তে সব থেকে বড় খবর আমাদের দর্শকদেরকে জানাবো। মানে পাকিস্তান যে সারপ্রাইজ মধ্যরাতে পেয়েছে সেটা তো শুরু মাত্র, একেবারে প্রাইমারি স্টেজ, একেবারে প্রাথমিক জায়গায় রয়েছে। আমরা জানি রাখি, জ্যাগুয়ার MiG-29 কে সামনে রেখে নকশা সাজাচ্ছে ভারত আরো বড় কোন স্ট্রাইক। তার কারণ আমরা জানি ভারতের অস্ত্র ভান্ডারে যা যা রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমে যা যা রয়েছে, তার মধ্যে অন্যতম শক্তিশালী, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, জ্যাগুয়ার, মিগ এন্ড রাফাল, সেখানে সুখোই সবকিছু রয়েছে। সেভাবে প্ল্যান চলছে। আরো বড় কোন স্ট্রাইক কি হতে পারে আমি জানার চেষ্টা করব। আমাদের রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, অবশ্যই, কারণ যে ইনিশিয়াল স্ট্রাইকটা হয়েছে আজকে, মানে ভোর রাত থেকে যে স্ট্রাইক পরপর হয়েছে, সেটা ভারতের উদ্দেশ্যটা কিন্তু বিশ্বের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কারণ ভারত কোনো ধরনের মিলিটারি ইনস্টলেশন বা কোনো ধরনের সিভিল ইনস্টলেশনের ওপর কোনো ধরনের আঘাত আনেনি। ভারতের যেটা প্রাইমারি লক্ষ্য ছিল যে সেখানকার যে টেরর লঞ্চ প্যাড, টেরর এস্টাবলিশমেন্ট যেগুলো রয়েছে, সেই 9টা জায়গায় খুব প্রিসিশন অ্যাটাক হয়েছে। এর আগে আমরা যেমন দেখেছিলাম বালাকোটের ক্ষেত্রে, কিন্তু এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু পাকিস্তানের দিক থেকে আনপ্রোভোকড একটা সবসময় একটা ফায়ারিং, একটা আক্রমণের সম্ভাবনা থাকে, এবং সেই জায়গা থেকেই কিন্তু ভারতীয় বিমান বাহিনীর যে ত্রিস্তরীয় যে বলয় সেটাকে তৈরি রাখা হয়েছে। কারণ এই ঘটনার পরে পাকিস্তানের দিক থেকে একটা মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা হতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় বায়ুসেনা তাদের যে সামগ্রিক যে ফাইটার বা যে জেটগুলো রয়েছে সেগুলোকে বিভিন্নভাবে ত্রিস্তরীয়ভাবে সেটা তৈরি রাখা হয়েছে, যাতে কোনো দিক থেকে পাকিস্তানের কোনো মিস
অ্যাডভেঞ্চার হলে তার সমুচিত জবাব দেওয়া হয় যায়। কারণ একটা বিষয় স্পষ্ট, কালকের এই এয়ার স্ট্রাইক বা আজকের ভোর রাতের এই এয়ার স্ট্রাইকের পর থেকে পাকিস্তানও একটা মরিয়া চেষ্টা চালাবে একটা রিটালিয়েট করার। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে লাইন অফ কন্ট্রোল, ইন্টারন্যাশনাল বর্ডার, সেইগুলো লক্ষ্য করে ইতিমধ্যেই কিন্তু আনপ্রোভোকড হেভি শেলিং শুরু হয়ে গেছে। এবং সেই শেলিংটা এই কারণেই করা হচ্ছে, কোথাও পাকিস্তান মানতে চাইছে না বা বিশ্বের কাছে যখনই গোটা বিষয়টা প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত করছে, এবং সেই কারণেই ভারতের এই প্রিসিশন অ্যাটাক, একদম প্রিসাইজ টেরর এস্টাবলিশমেন্ট গুলোতে অ্যাটাক, যে 9টা জায়গা উল্লেখ করা হয়েছে ভারতের পক্ষ থেকে স্পষ্টই জানানো হয়েছে যে 9টা জায়গাকে টার্গেট করে মিসাইল অ্যাটাক হয়েছে বা এয়ার রেড হয়েছে। সেই 9টা জায়গায় কিন্তু সাম্প্রতিক অতীতে গোটা বিশ্বের অন্যতম কুখ্যাত টেরর এস্টাবলিশমেন্ট, সেটা মুরিদকে হোক, সেটা বাহওয়ালপুর হোক, সেটা মুজাফফরাবাদ হোক, প্রত্যেকটাই কিন্তু শিয়ালকোট হোক, প্রত্যেকটাই বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্সি, খালি ভারতের এজেন্সি নয়, সারা পৃথিবীর বিভিন্ন অ্যান্টি টেরর অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির কাছে এই জায়গাগুলো বারে বারে উঠে এসছে টেরর আউটফিটের শেল্টার হিসেবে, ট্রেনিং হাব হিসেবে, তাদের হেডকোয়ার্টার হিসেবে। এবং সেই জায়গা থেকে ভারতের বার্তাটা স্পষ্ট ছিল, তারা পাকিস্তানের সিভিলিয়ানদের অ্যাটাক করতে চায় না, পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্টকে অ্যাটাক করতে চায় না, তারা খালি টেরর এস্টাবলিশমেন্টগুলোকে ধ্বংস করতে চায়। এবং পহেলগাঁও অ্যাটাকের পরবর্তী সময়ে দাঁড়িয়ে আমি তোমার কাছে আসবো সিজার, আমি একটুখানি মিস্টার ব্যানার্জির কাছে যাই। মিস্টার ব্যানার্জি, গুড মর্নিং, মঞ্জিরা কথা বলছিলাম। মিস্টার ব্যানার্জি, আপনার থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে কথাটা সিজার বলছে যে 9টা জায়গায় বেছে বেছে সুনির্দিষ্টভাবে একেবারে অ্যাটাক স্ট্রাইক, মানে একেবারে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া, ঠিক এরকম একটা জায়গায় রিটালিয়েশন, এই জায়গাটাও তো আমাদের ভাবতে হবে। তাহলে যদি সেরকম কিছু আসে, এবং আমরা যে খবরগুলো পাচ্ছি পুঞ্চ, রাজৌরি, এই জায়গাগুলোতে যে ধরনের ঘটনাগুলো শোনা যাচ্ছে, তাতে আবারও এর থেকে বড় স্ট্রাইক হতে পারে, আমরা দেখতে পারি, কি মনে হয়? হ্যাঁ, অফকোর্স দেখতে পারেন। এবং শুধু তাই না, পাকিস্তান রিটালিয়েট করতে পারে না, আমার মনে হয় পাকিস্তান রিটালিয়েশনের চেষ্টা অলরেডি শুরু করে দিয়েছে। সেটা তারা পারছে না, সেটা আলাদা ব্যাপার, এবং করতে গেলে আরো বড় ধাক্কা খাবে, সেটাও একটা আলাদা ব্যাপার। কিন্তু এই কথাও আমি অ্যাড করে দিতে চাই যে আই এম এক্সপেক্টিং এ স্যান্ডউইচ অ্যাটাক অন পাকিস্তান, যেখানে পাকিস্তানের নিজস্ব যে ইন্টারনাল পলিটিক্সের প্রবলেমগুলো চলছে, সেখানে বালুচিস্তান এই সুযোগ নিতে পারে, যেহেতু পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশন পাকিস্তান সামরিক বাহিনীর ফোকাসটা পুরোপুরি থাকবে ইন্ডিয়াকে রিটালিয়েট করার দিকে, সেইটার অ্যাডভান্টেজ কিন্তু বালুচিস্তান নিতে পারে। বালুচিস্তান যদি তার অ্যাটাক নেয়, তার মানে পেছন থেকে সেই অ্যাটাকটা আসবে। এই দিক থেকে পাক অকুপায়েড কাশ্মীরে অলরেডি ইন্ডিয়া অ্যাটাক করে দিয়েছে। সুতরাং এই দুদিক থেকে যদি অ্যাটাকটা আসে, সেটা নেবার ক্ষমতা, ইচ্ছা এবং বল, এই তিনটের ব্যাপারে আমার ডাউট আছে অ্যাবাউট পাকিস্তান। মানে আপনি বলছেন ইন্টারনালি পাকিস্তান এই মুহূর্তে এতটাই দুর্বল হয়ে রয়েছে, বাইরে যুদ্ধটা করবে কিভাবে? এক্স্যাক্টলি। এবং ইন্টারনাল যারা লিবারেশন ফ্রন্ট গুলো কাজ করছে, তারা এটা সুযোগ নেবে, ইট গোজ উইদাউট সেইং। তারা দেখতে পাচ্ছে যে যারা তাদের সব থেকে বড় শত্রুপক্ষ, সে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনকে ইন্ডিয়া অলরেডি সামরিকভাবে প্রেসারে ফেলে দিয়েছে। এই সময়টার অ্যাডভান্টেজ তারা নেবেই। শুধু তারা নয়, আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, এক্ষেত্রে আফগানিস্তানও যদি ফ্রন্ট ফুটে খেলে, সেটা অবাক হওয়ার কিছু নেই। আফগানিস্তান এবং বালুচিস্তানের দিকে নজর রাখতে বললাম, আগামী 72 ঘন্টার মধ্যে এরা এমন কিছু স্টেপ নিতে পারে যেটা পাকিস্তানকে আরো বিপদের মুখে ঠেলে দেবে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি সিজারের কাছে একটা প্রশ্ন জানতে চাই। সিজার, যে কথাটা এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, তুমিও একটু আগে বলছিলে যে 9টা জায়গা বেছে বেছে জঙ্গি ঘাঁটিত, এবং শুধুমাত্র ভারত না, গোটা বিশ্ব জানে যে ওই জায়গাগুলো কত বড় জঙ্গি ঘাঁটি। হাফিজ সঈদ, কোনো খবর পাচ্ছি আমরা? দেখো, লস্করে তৈবা থেকে শুরু করে জেএসের যে হেডকোয়ার্টার বা তাদের যে বিভিন্ন সেমিনারিগুলোতে তারা ট্রেনিং সেন্টার হিসেবে চালায়, সেগুলো এই স্ট্রাইকের মধ্যে রয়েছে, এবং অর্থাৎ সেই জায়গাগুলোতে স্ট্রাইক করা হয়েছে। কিন্তু হাফিজ সঈদ সম্পর্কে এখনো স্পষ্ট বার্তা, কোনো অফিসিয়াল বার্তা কোনো পক্ষ থেকেই আসেনি। এই কারণ আমরা দেখেছি এর আগেই যে ভারতের এই প্রত্যাঘাত হতে পারে, সেই কথা আশঙ্কা করে কিন্তু হাফিজ সঈদ বা তালহা সঈদ বা এই ধরনের এলইটি বা জেএসের যে শীর্ষ কমান্ডার বলো, শীর্ষ নেতৃত্ব, তাদেরকে কিন্তু বিভিন্ন সময় পাকিস্তান সরকার তাদের অনেক নিরাপদ শেল্টারে নিয়ে গেছে। এবং সেই জায়গা থেকে এই অ্যাটাকের পরবর্তীতে তাদের এস্টাবলিশমেন্টের ক্ষতি হতে পারে, তাদের প্রচুর টেররিস্ট আউটফিট
আউটফিটের যারা সদস্য তাদের মৃত্যু হতে পারে, কিন্তু এই শীর্ষ নেতৃত্বর মৃত্যু হয়েছে বা শীর্ষ নেতৃত্ব জখম হয়েছেন সেই বিষয়টা এক্ষুনি কিন্তু খুব স্পষ্টভাবে জোর দিয়ে বলা সম্ভব নয় যতক্ষণ না অফিসিয়ালি কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু এটা ঠিক, এই টেরর লঞ্চ প্যাড বলো, টেরর হেডকোয়ার্টার বলো, টেরর যে এস্টাবলিশমেন্টগুলো বলো, সেগুলো অনেকাংশেই কিন্তু বালাকোটের অন্তত 10 গুণ জোরালো একটা অ্যাটাক, যে অ্যাটাকে কার্যত পাকিস্তানের যে টেরর এস্টাবলিশমেন্ট, যেটা পাকিস্তান 1947 সাল থেকে দফায় দফায় সেগুলোকে মদত দিয়েছে, যেগুলোকে গড়ে তুলতে সাহায্য করেছে অর্থ দিয়ে, লোকবল দিয়ে, পাক আর্মির সাহায্য দিয়ে, সেটাকে ছায়াযুদ্ধের যে শ্যাডো ওয়ারের যে জায়গাটাকে তৈরি করেছে, তার একটা বড় অংশ কিন্তু গুড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এটা কিন্তু ভারতীয় সেনা তরফ থেকে বারবার সেই বার্তাটা খুব স্পষ্ট। সিজার, অনেকেই এটাকে ভারতের স্যান্ডউইচ অ্যাটাক বলছেন, এটা কেন যদি একটু বুঝিয়ে দাও। আরেকবার যদি তুমি প্লিজ প্রশ্ন। অনেক বিশেষজ্ঞ এটাকে স্যান্ডউইচ অ্যাটাক বলছেন, এটা কেন? দেখো, স্যান্ডউইচ অ্যাটাক কেন বলছেন সেটা, মানে স্যান্ডউইচ অ্যাটাক